হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী? আরাফাত যে এক স্বৈরাচারের দোসর, একজন দুষ্কৃতিকারী, একজন নারী ব্যবসায়ী, সে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল? এরকম অনেকে পালিয়ে যাচ্ছে। কিভাবে পালিয়ে যাচ্ছে? এটা বন্ধ করতে হবে এবং আরও প্রশাসনকে আরও সুদৃঢ় করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কঠোর হতে হবে। পুলিশের মধ্যে 35,000 পুলিশ গোপালগঞ্জে ঢুকে গেছিল, এদেরকে বরখাস্ত করে একেবারে দেশপ্রেমিক পুলিশ, কোনো চাঁদাবাজি করে না, কোনো রাজনৈতিক দল করে না, এদেরকে নিয়োগ করতে হবে। আগে বিচার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনও কেন সেনাবাহিনীর হেফাজতে এরা রয়েছিল? এদেরকে সরকার হাতে তুলে দেওয়া উচিত ছিল। আপনার যে শ্যামল দত্ত বলুন, মোজাম্মেল হক বাবু বলুন, নহিমুল ইসলাম খান বলুন, এরা কি করেছে? স্বৈরাচারের দোসর হিসেবে এরা বিভিন্ন দেশে নিয়মিতভাবে হাসিনার সফর সঙ্গী হতো, প্লেন ভরে বিদেশ যেত, সেখানে বিলাস জীবনযাপন করতো, শপিং করতো। বর্তমান সরকারের 1 মাস অতিবাহিত হয়েছে, কিভাবে মূল্যায়ন করবেন? 1 মাস অতিবাহিত হয়েছে। 8 তারিখে ইউনূস সাহেব শপথ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। আমি মনে করি এটা একটি বিপ্লবী সরকার। এখানে বিপ্লবের চেতনাকে ধারণ করে এমন লোকদের দিয়ে কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন করার প্রয়োজন ছিল। এখানে কিছু আওয়ামী লোক বা 11 লোক কিছু ঢুকে গেছে, এদের মধ্যে কিন্তু বিপ্লবী চেতনাটা নাই। আমি মনে করি বিপ্লবী চেতনা যারা আমরা ধারণ করি তাদেরই এই সরকারে থাকা উচিত ছিল, যাতে করে আমরা এই দেশটাকে দ্রুত এই 1 মাসের মধ্যে অনেক সংস্কার কিন্তু করতে পারতাম। হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল সাবেক পররাষ্ট্রমন্ত্রী? আরাফাত যে এক স্বৈরাচারের দোসর, একজন দুষ্কৃতিকারী, একজন নারী ব্যবসায়ী, সে কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল? এরকম অনেকে পালিয়ে যাচ্ছে। কিভাবে পালিয়ে যাচ্ছে? এটা বন্ধ করতে হবে এবং আরও প্রশাসনকে আরও সুদৃঢ় করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কঠোর হতে হবে। পুলিশের মধ্যে 35,000 পুলিশ গোপালগঞ্জে ঢুকে গেছিল, এদেরকে বরখাস্ত করে একেবারে দেশপ্রেমিক পুলিশ, কোনো চাঁদাবাজি করে না, কোনো রাজনৈতিক দল করে না, এদেরকে নিয়োগ করতে হবে। তাহলে দেশের প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা এবং অনেক যে সচিব আছে, অতিরিক্ত সচিব আছে, আওয়ামী লীগ যাদেরকে নিয়োগ করে গেছে, তারা এখনও ক্ষমতায়। তাহলে আমরা কিভাবে দেশকে এই রাহুগ্রাস থেকে মুক্ত করতে পারবো? এদের অবিলম্বে অপসারণ করতে হবে। এবং অনেক এসপি আছে জয় বাংলা স্লোগান পর্যন্ত দিয়েছে। এখনও সেই ভাতের হোটেলের হারুন কেন গ্রেপ্তার হয় না? এখনও কেন আরও যে যারা এই ডার্টি পুলিশ অফিসার ছিল তারা কেন এখনও গ্রেপ্তার হয় না? 2 জন যদিও গ্রেপ্তার হয়েছে, 2-3 জন, কিন্তু আরও এদের গ্রেপ্তার করে ওরা যেই শাস্তি দিয়ে গেছে, আয়নাঘর বানিয়ে গেছে, এদের আয়নাঘরের মতো ঘরে রেখে দেওয়া উচিত ছিল। না হলে কিন্তু দেশ একেবারে আমরা এগোতে পারবো না। আমাদের এই সরকারের সাফল্যই কিন্তু আমাদের কাম্য এবং আমাদের দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখানে যদি সেই আওয়ামী প্রেতাত্মারা বসে থাকে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে, পুলিশের ভিতরে ঘাপটি মেরে, সেনাবাহিনীর ভিতরে ঘাপটি মেরে, তাহলে তো আমরা আমাদের যে আরাধ্য কামনা সেটা তো পাবো না। সেজন্য আমাদেরকে এখন একটা ছাকনির মতো করে চালতে হবে। উপদেষ্টা পরিষদের মধ্যেও যারা আওয়ামী ঘরানার লোক আছে, যারা বিপ্লবী নয়, তাদেরকে সরিয়ে বিপ্লবীদেরকে স্থান দিতে হবে। ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করেছে এক স্ত্রী। দেশের জন্য যারা রক্ত দিল তাদের জন্য রাষ্ট্র দাঁড়াচ্ছে না কেন? এটাই তো আশ্চর্য লাগে আমার। এই আবু সাঈদ কিভাবে বুক পেতে গুলি খেয়েছে এবং আবু সাঈদের এই যে আত্মাহুতি, এটাই কিন্তু আন্দোলনকে অনেক বেগবান করেছে। এবং এরকম শত শত ছাত্রকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে মারা হয়েছে, অনেক শিশু মারা গেছে গুলি খেয়ে, হেলিকপ্টার দিয়ে গানশিপ দিয়ে মারা হয়েছে মানুষকে, মেশিন গান ছোড়া হয়েছে। যদিও হাসিনা বলেছে যে পানি দিয়ে আমরা আগুন, মিথ্যাবাদী হাসিনা এগুলি বলেছে। এই জন্য ছাত্ররা, যেসব ছাত্র জনতা যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা অনেকে সন্তান বিক্রি করে জীবিকা অর্জন করছে, রক্ত বিক্রি করছে, এইসব দৃষ্টি তো মেনে নেওয়া যায় না। এখন সরকারের বড় দায়িত্ব হচ্ছে যে যারা হাসপাতালে মুমূর্ষু অবস্থায় কাটাচ্ছে, যাদের খুবই অভাব, তাদের জন্য একটা সুব্যবস্থা করা। রাষ্ট্র এদের দায়িত্ব নিতে হবে, কারণ ছাত্রদের এই আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সুতরাং অনেক ছাত্র, শুধু ছাত্র বললে হবে না, ছাত্র জনতার এই যে আত্মাহুতির মাধ্যমে, তাদের ত্যাগের মাধ্যমে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাদেরকে মূল্যায়ন করতে হবে, তাদের যথোপযুক্ত সরকারিভাবে
তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, দরকার হলে বিদেশ পাঠাতে হবে, বিদেশ থেকে চিকিৎসক নিয়ে আসতে হবে। অনেকে মানে টাইম পাচ্ছে না, হাসপাতালে দিন গুনছে একটা অপারেশনের জন্য, বিদেশ থেকে দ্রুত বেগে চিকিৎসক সার্জন এনে তাদের অপারেশনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে ঢাকাতে অনেক অভিজাত হাসপাতাল আছে, আমি নাম বলছি না, সেই হাসপাতালগুলো বিনামূল্যে মানবতার খাতিরে দেশের স্বার্থে এদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যাতে ওরা নতুন জীবন পায়। এবং এদেরকেই আমাদের রাষ্ট্র মানে মূল্যায়ন করতে হবে সব দিক দিয়ে, এদের পরিবারকে মূল্যায়ন করতে হবে। দরকার হলে 32 নম্বর যে শেখ মুজিবের বাসভবন ছিল সেটাকে গুড়িয়ে দিয়ে সেখানে 40 তলা বিল্ডিং করে তাদেরকে সেখানে বসবাসের ব্যবস্থা করতে হবে। কারণ এই 32 নম্বরে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন তাদেরকে, সেই শহীদ বা যারা গাজী, এদেরকে মূল্যায়ন করা। এদের মূল্যায়নের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে। গণহত্যার বিচারের আগেই কেউ কেউ আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য পাগল হয়ে গিয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগ যারা করেছে, সব আওয়ামী লীগারের যে খারাপ তা না, বেশিরভাগ আওয়ামী লীগাররাই এমন অত্যাচার করেছে, এমন টাকার মালিক হয়েছে। আমরা শুনেছি যে ফরিদপুরের যুবলীগের চেয়ারম্যান 2000 কোটি টাকা মানি লন্ডারিং করেছে, বিদেশ পাঠিয়েছে। গায়িকা মমতাজ শত কোটি টাকা অস্ট্রেলিয়াতে মানি লন্ডারিং করে পাঠিয়েছে। এরকম অনেক 2500-এর যে নজরুল ইসলাম বাবু ছিল, সে 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। অর্থাৎ এদেরকে আগে টাকাগুলোকে ফেরত আনাতে হবে সরকারকে যে কোনো উপায়। FBI এসেছে, আরও আমাদের ইউনূস সাহেব নিশ্চয়ই এটা ব্যবস্থা করবেন। আর বিচার করে, আগে বিচার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনও কেন সেনাবাহিনীর হেফাজতে এরা রয়েছিল? এদেরকে সরকার হাতে তুলে দেওয়া উচিত ছিল। শ্রীলঙ্কায় আমরা কি দেখেছি যে দালাল সাংবাদিকগুলিকে কিভাবে রাস্তায় ঘুরিয়েছে এরা। এই আপনার যে শ্যামল দত্ত বলুন, মোজাম্মেল হক বাবু বলুন, নহিমুল ইসলাম খান বলুন, এরা কি করেছে? স্বৈরাচারের দোসর হিসেবে এরা বিভিন্ন দেশে নিয়মিতভাবে হাসিনার সফর সঙ্গী হতো, প্লেন ভরে বিদেশ যেত, সেখানে বিলাস জীবনযাপন করতো, শপিং করতো। এদেরকে বিচার করতে হবে, এদেরকে ধরতে হবে। কেন এখনও এরা ধরা পড়ে না? কেন সুভাষ সিংহরা এখনও ধরা পড়ে না? কেন আরও যেসব সাংবাদিক আছে নগ্ন সাংবাদিকতা করেছে, এদের মানে ধরা পড়ছে না, বিচার হচ্ছে না? এক্সাম্পলের পানিশমেন্ট দিতে হবে, যাতে পরবর্তী সরকার যখন আসবে তারাও দুর্নীতি করতে 10 বার চিন্তা করবে যে না, দুর্নীতি করে তো টাকা পাচার করা যাবে না, দুর্নীতি করে থাকা যাবে না। এদেশের ছাত্র জনতা অনেক সচেতন, অনেক সজাগ হয়ে গেছে। আর দুর্নীতি করা যাবে না, আর চাঁদাবাজি করা যাবে না, আর বিদেশে টাকা পাঠানো যাবে না। এদেরকে এই আওয়ামী লীগের যারা নতুন করে আবার বিএনপি সেজে আওয়ামী লীগ বিএনপিতে ঢোকার চেষ্টা করছে, এদেরকে কিন্তু এখনই প্রতিহত করতে হবে। এরা সবসময় মেম্বার অফ দ্য গভর্নমেন্ট পার্টি হয়, এরা রূপ বদলায়। যারা আছে যে আমরা দেখি, খুব শ্রদ্ধার একসময় পাত্র ছিল মেজর জেনারেল ইব্রাহিম, তারপরে শাহজাহান ওমর সাহেব, এরা কিভাবে ভোল পাল্টালো, আমরা আশ্চর্য হয়ে যাই। এদেরকে আর আগের অবস্থায় আনা যাবে না, এদের ব্যাপারে কঠোর হতে হবে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনার পরামর্শ জানতে চাই। বৈষম্য মুক্ত বাংলাদেশ, এটা তো অনেক বছরের আমাদের কামনা ছিল। কেউ 1000 কোটি টাকার মালিক হবে, কেউ বিশাল বিশাল গাড়িতে চড়ে ঘুরবে, রেঞ্জ রোভার, হামার, তারপরে সবচেয়ে বড় বড় গাড়ি ঘুরে পড়বে, আর মানুষ রিক্সায় চড়ে হেঁটে বেড়াবে। এটা তো হতে পারে না। কেউ 1000 কোটি টাকার মালিক, কেউ বা 1000 কোটি টাকা হতে 1000 টাকা হতেও তাদের হিমশিম খেতে হয়। বাজারে গেলে তারা কি করবে? এমন একটা আওয়ামী লীগের সময় এমন একটা গেছে যে মুরগির পা, মুরগির হাড্ডি, খাসির মাংসের হাড্ডি, গরুর মাংসের হাড্ডি কিনে তারা খেয়েছে। আর এখানে আওয়ামী লীগাররা সেই মানে কিভাবে তাদের জীবনযাপন, লাক্সারি জীবনযাপন করেছে। কয়েকটি অ্যাপার্টমেন্ট দেশেই ছিল, বিদেশে বেগম পাড়া করেছে, মালয়েশিয়া সেকেন্ড হোম করেছে, বিভিন্ন দেশে, দুবাইয়ে তো একেবারে বাংলাদেশিদের এত, মানে আওয়ামী লীগার বাংলাদেশিদের এত অ্যাপার্টমেন্ট হয়েছে যে কল্পনাই করা যায় না। তো এদের ব্যাপারে এই যে শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়েছিল, এইটাকে দূর করতে হবে, এদের টাকা ফেরত আনতে হবে। আর যেন কোনো এরকম সালমান এফ রহমানের মতো মানুষ তৈরি না হয়, আর যেন কখনো এই এস আলমের মতো লুটেরা মানুষ তৈরি হতে না পারে। এদিকে ছাত্র জনতা সবাইকে চোখ রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, এবং সরকারকেও, দুদককেও, এনবিআরকেও কঠোর হতে হবে, যাতে করে কোনো এই ধরনের এস আলম, সালমান রহমানের মতো লোক আর তৈরি হতে না পারে।
একজন সুনাগরিক হিসেবে দেশবাসীর জন্য, দেশের জনতার জন্য আপনি কি বলবেন? আমি এই দেশের আমাদের জাতীয়তাবাদী নাগরিক ফোরাম আমরা করেছি, আমি সেটার চেয়ারম্যান। আমরা নাগরিক ফোরাম করার উদ্দেশ্য হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করা, যেখানে নাগরিকরা সুন্দরভাবে বসবাস করবে, অভাব থাকবে না, অভাবমুক্ত জীবন, মানুষের এই যে মানে যানজটে থাকবে না, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, কেউ একেবারে অনেক খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই যে একটা স্লোগান আমরা ছোটবেলায় দিয়েছি, সেই স্লোগানটা আবার পুনর্ব্যক্ত করলাম। এই সুন্দরভাবে চলা এবং সব দিক দিয়ে মানুষের যে একটা ইনকাম বাড়ানো, রোজগার বাড়ানো, এই ব্যবস্থাটা করতে হবে যাতে সবাই ভালো মতো থাকতে পারে, দুবেলা তিন বেলা পেট ভরে খেতে পারে, মানুষের গায়ে কাপড় থাকবে। মানে বিলাসবহুল জীবন তো বাঙালি চায় না, বাঙালি চায় সুন্দরভাবে বেঁচে থাকা। কথা বলার অধিকার থাকতে হবে, ভোটদানের অধিকার থাকতে হবে, মূল্যবোধের অধিকার থাকতে হবে, চিকিৎসার অধিকার থাকতে হবে। চিকিৎসা একটা তো বেসিক নিড মানুষের। এই চিকিৎসা দেখা যাচ্ছে যে আজকাল এত বেশি কস্টলি হয়ে যাচ্ছে, তা এই চিকিৎসকদের কিছু মানে অপচিকিৎসার জন্য, লোভের জন্য মানুষ ভারতে চলে যাচ্ছে, ব্যাংককে চলে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। চিকিৎসকদের মধ্যে এই যে লোভটা, এটাকে কমাতে হবে। মানবতা থাকতে হবে, অর্থাৎ মানবতা দিয়ে মানুষকে চিন্তা করতে হবে। আর এই মনুষ্যত্ব, এই যে মানে একজন মানুষকে হত্যা করে, ছোটোখাটো একটা বিষয়, একটা ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করে ফেললো, এগুলি থাকবে না। আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত করতে হবে, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা, এগুলি করা যাবে না। রাস্তার ম্যানহোল যে ঢাকনি চুরি হয়ে যায়, এটা কেমন কথা? এগুলি তো কল্পনাই করা যায় না। এই বাঙালি যখন বিদেশে যায়, সিঙ্গাপুরে যায়, কিভাবে তারা থাকে, কিভাবে সচেতন থাকে, সেই লোকটি যখন বাংলাদেশে আসে তখন আবার সে উশৃঙ্খল হয়ে যায়। সেই সিঙ্গাপুরের মতো সিস্টেম করতে হবে যাতে কঠোর আইন বলবৎ থাকে, দেশটা সুন্দর থাকে, আইন ভঙ্গ করা যাবে না। তবে আইন যারা রক্ষাকারী, তাদের মধ্যে কিন্তু দুর্নীতি যাতে না ঢোকে। বিদেশের মতো আমি অনেক দেশে আমাকে যেতে হয়, যে আমি আমেরিকায় দেখেছি যে আইন এত কঠিন যে কোনো ট্রাফিক সার্জেন্টকে ঘুষ দিয়ে কোনো কিছু করা যাবে না। আইন আইনি। বাইডেনের ছেলে ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়েছে, তার 15 বছরের মানে সাজা হতে চলেছে। অর্থাৎ আইন সবার জন্য প্রযোজ্য। আইন যে কোনো মন্ত্রীর ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, প্রেসিডেন্টের ছেলে অপকর্ম করবে, এমপির ছেলে অপকর্ম করবে, এরকম যাতে এরকম দেশ চাই না। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, যেখানে নাগরিকরা তাদের পূর্ণ অধিকার বোধ করবে, কিন্তু স্বাধীনতার নামে রাষ্ট্রবিরোধী কিছু করা যাবে না, স্বাধীনতার নামে ভাঙচুর করা যাবে না। এখন নতুন সরকার তৈরি হয়েছে, এই রাজকোষ শূন্য, হাসিনারা রাজকোষ শেষ করে দিয়েছে। এখন আমরা দেখছি প্রত্যেক দিন বিভিন্ন দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে যানজট তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে একটা বিভিন্ন মানে সমস্যার সৃষ্টি করছে। 16 বছর আপনারা কি করেছিলেন? তখন দাবি দেওয়া আদায় করতে পারলেন না। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, রাজকোষ শূন্য, সরকারকে সব কিছু গুছাতে হচ্ছে, নতুন ডিসি নিয়োগ করতে হচ্ছে, নতুন এসপি নিয়োগ করতে হচ্ছে। এগুলো সব, এর মধ্যে যদি আনসাররা বিদ্রোহ করে, আনসাররা তো আসলে আওয়ামী লীগেরা করেছে। গার্মেন্টসে আমরা দেখেছি যে আওয়ামী লীগের মানে ইন্ধনে তারা তারা বিক্ষোভ করেছে, ধর্মঘট করেছে। তারপরে আমরা দেখেছি জুডিশিয়াল কুয়ের একটা ষড়যন্ত্র ছিল। ছাত্ররাই কিন্তু সব কিছু থেকে দেশকে বাঁচিয়েছে। সুতরাং এই সচেতন ছাত্ররা আমাদের অনেক বড় আশার স্থল, এরাই পারবে দেশকে সুন্দর করতে। চেঞ্জ টিভিকে অসংখ্য ধন্যবাদ, এবং চেঞ্জ টিভির মাধ্যমে সকল দর্শক আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন, দেশে যাতে আর কোনো দেশবিরোধী চক্রান্ত, দেশবিরোধী শক্তির উন্মেষ না ঘটে।